অডিও বুক বাই বাণী স্মৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পড়ে শোনাচ্ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। আজ পড়ব অষ্টম পর্ব। শুরু করছি পদ্মা নদীর মাঝির অষ্টম পর্ব। ইলিশের মরশুম শেষ হইয়া গেল। ধনঞ্জয়ের ৩টি নৌকা ইলিশ মাছ ধরিবার কাজে লাগানো হইয়াছিল। একটিতে থাকিত সে নিজে, অন্য দুইটিতে তাহার দুই ছেলে। আশ্বিনের ঝড়ে একটি নৌকা ভাঙিয়া গিয়াছে। এবার একটি নৌকা সে রাখিল মাছ ধরার জন্য, অন্যটি লাগানো হইল ভাড়া খাটিবার কাজে। ছেলেরা মাছ ধরিবে, নিজে সে একজন লইয়া নৌকা বাহিবে। কুবেরকে ধনঞ্জয় পছন্দ করে না। গণেশকে সে তাহার নৌকার মাঝি হইতে বলিল, কিন্তু গণেশ কিনা বোকা, সে গেল পরামর্শ জিজ্ঞাসা করিতে কুবেরের কাছে। কুবের রাগিয়া বলিল, যা যা খাটগে গিয়ে আজান খুরান নাই, আমারে জিজ্ঞাস কে। কুবের অনুমোদন না করিলে তাহা হইবার নয়। গণেশ ধনঞ্জয়কে বলিয়া আসিল, তাহার নৌকায় একা সে মাঝির কাজ করিবে না। কুবের যদি করে তবে সে করিবে, নতুবা নয়। শুনিয়া ধনঞ্জয় বলিল, যা মর গিয়া 50 জন রাহুম, কলের জাহাজ পাইছস না। গণেশ তাহা জানে না। চিরদিন সে কুবেরের কথায় নির্ভর করিয়া আসিয়াছে। কলের জাহাজ হোক আর পানসি হোক, কুবের যেখানে নাই গণেশও নাই সেখানে। কুবেরের দাওয়ায় বসিয়া সে নিশ্চিন্ত মনে তামাক টানিতে লাগিল। আর কুবের গম্ভীর চিন্তিত মুখে ভাবিতে লাগিল, এবার কি করিবে। মাঝিগিরি সে করিবে সন্দেহ নাই, তবু গম্ভীর চিন্তিত মুখে অন্য কিছু করা যায় কিনা ভাবিতে কুবেরের চিরদিনই বড় ভালোবাসে। কপিলা চলিয়া যাওয়ার পর ক্রমে ক্রমে কুবেরের অভাব বাড়িয়াছে। ঘরে লক্ষ্মী যেন চলিয়া গিয়াছে কপিলার সঙ্গে। পরিপূর্ণভাবে ক্ষুধার নিবৃত্তি আর হইতেছে না। সময়টা পর্যন্ত পড়িয়াছে খারাপ। জিনিসপত্রের দাম চড়িয়া গিয়াছে। বর্ষায় একটা ফসল নষ্ট হইয়াছিল। পাটের কল্যাণে আমন ধানের ফসলও হইয়াছে কম। চাষিদের ঘরে ধান নাই, টাকা নাই, আছে পাট। কুবেরের ঘরে কিছুই নাই। পাটের উপরে চাষির অনিশ্চিত মরণ বাচন। কুবেরের জীবন ধারণ সুনিশ্চিত মাঝিগিরিতে, সেটা ভালো মতো জুটিতেছে না। একটা নৌকা যদি কুবেরের থাকিত পদ্মার ঘাটে ঘাটে, তবে সে কুড়াইতে পারিত জীবিকা। পরের নৌকায় লগি ঠেলিতে পাইবার ভরসায় থাকিতে হইত না। ভোরবেলা এখন নদীর বুক জড়িয়া থাকে কার্তিকের কুয়াশা। যদিও অগ্রহায়ণ আসিয়া গিয়াছে, জলের তল হইতে মাঠ ঘাট মাথা তুলিয়াছে। কোথাও রবি শস্যের চারা উকি দিয়াছে, কোথাও সবে শস্য বীজ বপন করা হইতেছে। রাত্রে অল্প অল্প শীত করে, গায়ে কাপড় দিতে হয়। কুবেরের মন বড় খারাপ, কিছু ভালো লাগে না। গোপী হাসপাতাল হইতে ফিরিয়া আসিয়াছে। ভাঙা হাঁটুটি তাহার শক্ত হইয়া গিয়াছে, সে হাঁটিতে পারে না। ভবিষ্যতে আবার কোথাও হাড় ভাঙিয়া ঠিক করিয়া দিলে খোঁড়াইয়া হয়তো সে হাঁটিতে পারিবে। চলন তাহার স্বাভাবিক হইবে না কোনোদিন। যুগলকে জামাই করার আশা আর নাই। মেয়ের বিবাহ দিবার এবং সে উপলক্ষে কিছু টাকা পাইবার ভরসাও লুপ্ত হইয়া গিয়াছে। কি উপায় হইবে গোপীর? রাসু মাঝে মাঝে আসে। বেশ বুঝিতে পারা যায় গোপীর অবস্থা দেখিয়া সে বড়ই দুঃখিত হইয়াছে। গোপীর হাঁটুর ভবিষ্যৎ সম্বন্ধে ডাক্তার কি বলিয়াছে রাসু খুঁটাইয়া খুঁটাইয়া জিজ্ঞাসা করে। একদিন টিপিয়া টুপিয়া নিজেই পরীক্ষা করিয়া দেখিতে যায়, কি সন্তর্পণে সেই স্পর্শ করে গোপীর হাঁটু। মালা হঠাৎ রাসুর বড় খাতির করিতে আরম্ভ করিয়াছে। যুগল অবস্থাপন্ন লোক, গোপীর দিকে সে আর ফিরিয়েও চাহে না। চাল চুলাহীন রাসু হয়তো গোপীকে গ্রহণ করিতে পারে। বড় দোটানায় পড়িয়াছে রাসু।
আজ সে চাহিলেই গোপীকে পায়, 1 পয়সা পণও তাহাকে দিতে হইবে না। কিন্তু সে কি এই গোপীকে চাহিয়াছে, এই পঙ্গু মেয়েটাকে? খোড়া মালাকে লইয়া কুবের সংসার পাতিয়াছে। অসুখী কুবের নয়, দারিদ্র্যের পীড়ন সে কষ্ট পায় বটে, কিন্তু পারিবারিক জীবনটি তাহার কামনা করিবার মতো। গোপীকে লইয়া হয়তো সে এমনি সংসার পাতিয়া বসিতে পারিবে, তবু মনটা খুঁতখুত করে রাসুর। খোড়া বউ, হয়তো জীবনে কোনোদিন সে দাঁড়াইতে পারিবে না, যদি পারেও লাঠি ধরিয়া খোড়াইয়া খোড়াইয়া হাঁটিবে। পায়ের পঙ্গুত্বের জন্য দেহের হয়তো আর পুষ্টি হইবে না, চিরকাল কুৎসিত দেখাইবে তাহাকে। শেষ পর্যন্ত গোপীর পায়ের অবস্থাটা কি দাঁড়ায় দেখিয়া কর্তব্য নির্ণয় করার জন্য প্রতীক্ষা করাও বিপজ্জনক। হাসপাতালে ডাক্তার যদি পাটিকে ঠিক আগের মতো করিয়া দেয়, মরা মানুষ বাঁচায় ডাক্তার, কত ওষুধ কত যন্ত্রপাতি ডাক্তারের, একটা ভাঙা পা ঠিক করিয়া দেওয়ায় তাহার পক্ষে কঠিন নয়। তখন রাসুকে কি কুবের জামাই করিতে চাহিবে? আফসোস করিয়া মরিতে হইবে রাসুকে তখন। সাইরা যাইব কয় না ডাক্তার? রাসু জিজ্ঞাসা করে। কুবের জবাব দেয়। কিন্তু এ কথা রাসু বিশ্বাস করিতে পারে না। গোপীর পা যে কিছুদিনের মধ্যে ঠিক হইয়া যাইবে, রাসুকে তাহা বিশ্বাস করাইতে এত বেশি আগ্রহ দেখায় কুবের যে রাসু সন্দিগ্ধ হইয়া ওঠে। হঠাৎ একদিন সে করে কি, চলিয়া যায় আমিন বাড়ি। হাসপাতালে গিয়া জিজ্ঞাসাবাদ করে, বলে যে সে গোপীর আত্মীয়, কোনো মতে কি গোপীর পাটি আগের মতো করিয়া দেওয়া যায় না? ডাক্তারের সামনে হাত জোর করিয়া সে দাঁড়াইয়া থাকে। কত ব্যাকুল, কত উৎকণ্ঠিত আত্মীয় সে গোপীর! না, গোপীর দরদি আত্মীয়কে ভরসা ডাক্তার দিতে পারেন না। রাসু চিন্তিত মুখে গ্রামে ফিরিয়া আসে। আবার সে দেখিতে পায় গোপীকে। শীতের কুয়াশার মতো ফ্যাকাশে হইয়া গিয়াছে মেয়েটা। শীর্ণ রোগা মুখখানিতে জলজল করিতেছে 2টি চোখ। একটা খড়ের পুটুরির উপর ভাঙা পাটি রাখিয়া এলাইয়া পড়িয়া আছে বিছানায়। রাসু মমতা বোধ করে। ময়নাদ্বীপে একে একে স্ত্রী পুত্রকে হারাইয়া যে নিষ্ঠুর বেদনায় বুক তাহার দীর্ণ হইয়া গিয়াছিল, তেমন বেদনা লক্ষ স্ত্রীপুত্রকে হারাইয়াও আর সে কোনোদিন অনুভব করিবে না। গোপীর ভাঙা পাখানা দেখিলে মনটা শুধু কেমন করিয়া ওঠে। একদিন সকালে হোসেন মিয়া কুবেরের বাড়ি আসিল। মৃদু মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, কাম মেলে নাই কুবের ভাই? কুবের মাথা নাড়িয়া বলিল, না। হোসেন বলিল, জান দিয়া তোমাকে দরদ করি, কেমনে ভালো করুম তোমাকে হুস থুই কুবের ভাই, কাম করবা আমার লগে? মনে মনে কুবের ভয় পাইল। কি মতলব করে আছে হোসেন মিয়া? যাচিয়া কাজ দিতে চায় কেন? হোসেন মিয়ার উপকার গ্রহণ করিলে শেষ পর্যন্ত মঙ্গল নাই কুবের তাহা ভালো করিয়াই জানে। কোন স্বার্থ সাধিবার জন্য কবে কাহাকে হোসেন মিয়ার প্রয়োজন হয় তাহাই শুধু কেহ জানিতে পারে না। কুবের একবার ভাবিল, না, হোসেন মিয়ার নৌকায় সে কাজ করিবে না। কিন্তু এ কথা বলা যায় না। লোকটার মৃদু হাসি ভরা মুখের দিকে চাহিয়া যত ভয় করে কুবেরের, সেই ভয়ের তাড়নাতে ওকেই যেন জড়াইয়া ধরিবার প্রয়োজন তত বাড়ে। তাহা ছাড়া আজ পর্যন্ত ক্ষতি সে কিছুই তাহার করে নাই, বরং উপকার করিয়াছে অনেক। কুবের জোর করিয়া আগ্রহ দেখাইয়া বলিল, হোসেন মিয়ার নৌকায় কাজ পাইলে সে বর্তিয়া যায়। সে যেন জানিত না কুবের রাজি হইবে, এমনভাবে হোসেন খুশি হইয়া গেল। মানুষ বশ করার মতো কায়দাই লোকটা জানে। কি কাজ করিতে হইবে কুবেরকে, কি সে পাইবে, এসব কথা কিছুই উঠিল না। হোসেন শুধু বলিল, মাঝে মাঝে 10-15 দিনের জন্য কুবেরকে বাড়িঘর ছাড়িয়া যাইতে হইবে পদ্মার দূরতম বন্দরে, যেখানে যেখানে হোসেন মিয়ার বাণিজ্য আছে। কিসের বাণিজ্য হোসেন মিয়ার? কে তা জানে? কে সে প্রশ্ন করিবে? কুবের শুধু সায় দিয়া গেল। তার আপত্তি নাই। সপরিবারে ময়নাদ্বীপে যাওয়া ছাড়া
যেখানে যাইতে বলুক কুবের সেইখানেই যাইবে, যাহা করিতে বলুক তাহাই করিবে, প্রতিদানে জীবিকা পাইলেই হইল। গণেশের কথাটা কুবেরের মনে পড়িতেছে। তার জন্য ধনঞ্জয় নৌকায় একা আকাশে কাজ নেয় নাই। আজ গণেশকে ফেলিয়া হোসেন মিয়ার নৌকায় কাজ নেওয়া তাহার কি উচিত হইবে? কুবের উসখুস করে। গণেশের কথাটা বলিতে গিয়া মুখে আটকাইয়া যায়। বন্ধুত্ব বজায় রাখিতে গিয়া যদি তাহার নিজের কাজটা ফসকাইয়া যায়, তাহা ছাড়া তার সঙ্গে গণেশ ও হোসেন মিয়ার খপ্পরে আসিয়া পড়িবে, এটা কবিরের ভালো লাগিবে না। তবু গণেশেরও একটা উপায় হওয়া চাই। ঢোক গিলিয়া কুবের জিজ্ঞাসা করিল, গণেশকে নিতে পারে কিনা হোসেন মিয়া? গণেশ বলবান, পাকা মাঝি গণেশ, বুদ্ধিটা একটু ভোতা বটে, কিন্তু জেলে পাড়ায় ওর মতো লগি ঠেলিতে দাঁড়টা নিতে আর কেহ পারে না। হোসেন বলিল, ডাইকা আনবা গণেশে রে, অহন যাও, বাচ্চি ধইয়া যায়। কুবের অনিচ্ছার সঙ্গে উঠিয়া গেল। হোসেন মিয়াকে একা বাড়িতে রাখিয়া যাইতে তাহার ভরসা হয় না। গণেশকে নিয়া ফিরিয়া আসিয়া সে দেখিল, ইতিমধ্যে সংবাদ পাইয়া আমিনউদ্দি আসিয়া হোসেন মিয়ার কাছে বসিয়াছে। আমিনউদ্দিকে দেখিলে চিনিতে পারা যায় না। কয়েকদিন আগে জহুরের ছেলের সঙ্গে মেয়েটার যে বিবাহ দিয়াছে, স্ত্রী পুত্রের অপমৃত্যুর পর এত তাড়াতাড়ি মেয়ের বিবাহ দিতে সকলে তাহাকে বারণ করিয়াছিল। কাহারও কথা শোনে নাই। যেটুকু বন্ধন ছিল তাহাও সে অধীর হইয়া চুকাইয়া ফেলিয়াছে। এবার সে কি করিবে সেই জানে। কুবেরকে দেখিয়া আমিনউদ্দি বলিল, ময়না দ্বীপে যামু গিয়া কুবের, কাইজা মনে থইও না, কসুন মাপ কইরা দিও ভাই। ময়না দ্বীপে যাবা কেন? হ, না গেলে কই যামু? কুবের ও গণেশ অভিভূত হইয়া আমিনউদ্দির দিকে চাহিয়া রহিল। সকলকে হারাইয়া রাসু একদিন ময়নাদ্বীপ হইতে ফিরিয়া আসিয়াছিল। এখানে সকলকে হারাইয়া আমিনউদ্দি আজ ময়নাদ্বীপে যাইতেছে। আমিনউদ্দিকে ওখানে নেওয়ার জন্য হোসেন অনেকদিন হইতে চেষ্টা করিতেছিল। এতদিনে তাহার মনস্কামনা পূর্ণ হইল। হোসেনের কোনো ইচ্ছা কি অপূর্ণ থাকিবার নয়? ভয়ে তাহার হোসেন মিয়ার দিকে তাকাইতে পারে না। মনে হয় আশ্বিনের ঝড় নয়, হোসেন মিয়াই গাছ ফেলিয়া আমিনউদ্দির কুটিরখানি চূর্ণ করিয়া দিয়াছে। লোকে যে বলে কোনো কোনো মানুষের ভূত প্রেতের উপর কর্তৃত্ব থাকে, হোসেনেরও তাই আছে কিনা কে জানে। একদিন রাত্রে সে যে হোসেন মিয়ার পকেট হইতে পয়সা চুরি করিয়াছিল, সে কথা মনে করিয়া কুবেরের বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে থাকে। এমন অলৌকিক শক্তি যার, সে কি টের পায় নাই চুরির কথা? ঘরের জ্বালা হয়তো নয়, হয়তো হোসেনের পোষমানা অন্ধকারের অসুরেরই শক্তি সেদিন গোপীর হাঁটু ভাঙিয়া দিয়াছিল। বাড়ি ছিল না বলিয়াই কুবের সেদিন বাঁচিয়া গিয়াছিল নিজে। মেঘলা অমাবস্যার অন্ধকারের মতো অতল কুসংস্কার নাড়া খাইয়া কিছুক্ষণের জন্য কুবেরের মনকে আচ্ছন্ন করিয়া রাখে। খানিক পরে আমিনউদ্দি উঠিয়া গেল। তখন হোসেন কুবের ও গণেশকে বুঝাইবার চেষ্টা করিল, ময়নাদ্বীপে গিয়া মঙ্গলই হইবে আমিনউদ্দির। এখানে শোক দুঃখে কাতর হইয়া থাকিবে লোকটা, তাহার চাইতে সেখানে গিয়া আবার বিবাহদি করিয়া ঘর সংসার করা কি ভালো হইবে না ওর পক্ষে? ময়নাদ্বীপ কি সেরকম আছে এখন? জঙ্গল সাফ হইয়া এখন ওখানে নগর বসিয়াছে। হোসেন মিয়া চলিয়া গেলে গণেশ ও কুবের বসিয়া অনেকক্ষণ গল্প করিল। ভবিষ্যতের সব জল্পনা কল্পনা। চাকরি পাইয়া দুজনেই খুশি হইয়াছে। দেনা পাওনার ব্যাপারে হোসেন মিয়া কৃপণ নয়। কোথায় কোথায় যাইতে হবে লগি ঠেলা ছাড়া আর কি তাহাদের দিয়া হোসেন মিয়া করাইয়া লইবে? এখন তাহাই শুধু তাহাদের ভাবনা। কয়েকদিন পর হোসেন মিয়ার আহ্বান আসিল। কুবের ও গণেশ সকাল সকাল খাইয়া নদীর ঘাটে গেল। ঘাটে হোসেন মিয়ার বড় একটি পানসি বাঁধা ছিল। নৌকায় আরও দুইজন মাঝি আছে।
ওরাও হিন্দু। হোসেন মিয়ার ব্যবস্থা ভালো। একই নৌকায় হিন্দু মুসলমান মাঝি থাকিলে তাহাদের রান্না খাওয়ার অসুবিধা হয়। সে তাই তাহার 3টি নৌকায় 2টিতে মুসলমান রাখিয়াছে, আর এই নৌকাটিতে রাখিয়াছে হিন্দু মাঝি। 2 জনের নাম শম্ভু ও বগা। তখন নদীতে কিছু কিছু কুয়াশা ছিল। সকলকে দাঁড় ধরিতে বলিয়া হোসেন নিজে হাল ধরিয়া বসিল। নৌকা চলিল দেবীগঞ্জের দিকে। দেবীগঞ্জে হোসেন নামিয়া গেল। ঘণ্টাখানেক পর ফিরিয়া আসিয়া কুবেরকে সে ডাকিল কাছে, বলিল, কলকাতা হইতে বিড়ি চালান আসিয়াছে, নৌকায় আমিনবাড়ি পৌঁছিয়া দিতে হইবে। সেখানে গিরিধারী সাহার গদিতে খবর দিলে তাহারা মাল নামাইয়া লইয়া যাইবে। তারপর কুবের নৌকা লইয়া ফিরিয়া আসিবে কেতুপুরে। দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত নৌকা কেতুপুরেই বাঁধা থাকিবে। সকলকে সঙ্গে করিয়া হোসেন রেলের মাল গুদামে গেল। টাকা দিয়া মাল খালাস করিয়া আর সে কথা বলিল না। কুবেরের হাতে 3টি টাকা দিয়া যেটিতে যে স্টিমারটি বাঁধা ছিল সোজাসুজি তাহাতে গিয়া উঠিল। হোসেন মুখে বলিয়া যায় নাই, তবু কাহারও বুঝিতে বাকি থাকে নাই যে সমস্ত ভার সে দিয়া গিয়াছে কুবেরকে। কুবেরই সব ব্যবস্থা করিবে। কুবের প্রথমটা একেবারে অভিভূত হইয়া গেল। এ কি সম্মান তার, এ কি সৌভাগ্য! এত বড় একটা নৌকা, 3 জন জবরদস্ত মাঝি, 300-400 টাকার মাল, এই সমস্তের উপর কর্তৃত্বের অধিকার তাহার একার। সকলের রাহা খরচে টাকা পর্যন্ত হোসেন মিয়া তাহার জিম্মা করিয়া দিয়া গিয়াছে। মাল তুলিতে বলিতে গিয়া কুবেরের মুখে কথা আটকাইয়া গেল। ভয়ে ভয়ে সে একবার সকলের মুখের দিকে চাহিল। হোসেন মিয়ার পক্ষপাতিত্বে না জানি মনে মনে ওরা কত রাগে আছে। তারপর কুবের নীরবে একটা প্যাকিং কেস তুলিয়া লইল। শম্ভু জিজ্ঞাসা করিল, জল পানি দিবা না কুবের? কুবের ক্ষীণকণ্ঠে বলিল, মাল নাই তুইলা দিলে চলব না। তা চলিবে। ধীরে সুস্থে তাহারা বিড়ির কেসগুলি নৌকায় তুলিতে লাগিল। কাজে কাহারও যেন গা নাই। কাজের চেয়ে কথা বলিয়া কুবেরের সঙ্গে খাতির জমাইবার চেষ্টাই তাহাদের বেশি। এক প্রস্ত মাল রাখিয়া আসিয়াই বগা কুবেরের কাছে একটা বিড়ি দাবি করিয়া বসিল। ওদের দেখা দেখি গণেশও যেন গা ছাড়িয়া দিয়াছে। কুবের মনে মনে বিরক্ত হইয়া উঠিল, কিন্তু মুখে কিছু বলিতে সাহস পাইল না। মাল বোঝাই হইলে কুবের চিরা গুড় আনিয়া দিল সকলকে। বসিয়া বসিয়া এত আরামে তাহারা চিরা চাবাইতে লাগিল যেন আজকের মতো কাজকর্ম সব শেষ হইয়া গিয়াছে। নৌকা খুলিবার পরেও তাদের শৈথিল্য ঘুচিল না। এমনভাবে দাঁড় টানিতে লাগিল যেন কতকাল আগে তারা মারা গিয়াছে। কুবের বলিল, গাও লাগাও ভাই, জোরে স্যাপ মারো। শম্ভু বলিল, কেন? কুবের সাহস করিয়া বলিল, কেন কি, সারাদিন লাগাইবা আমিন বাড়ি যাও নে, হোসেন মিয়া শুনলে কইব কি? শম্ভু বলিল, হোসেন মিয়া শুনব কেন? বলিয়া শম্ভু হাসিল। দারুচু করিয়া রাখিয়া মুখ চিতাইয়া বলিল, ডরাও নাকি হোসেন মিয়া রে কুবের ভাই? কুবেরের পরিচয় এতক্ষণে ওরা পাইয়া গিয়াছে। সর্দার বলিয়া আর মানিবে না, বন্ধুর মতো সমানভাবে কথা কহিবে। কুবের বড় বিমর্ষ হইয়া যায়। কত বড় পট্টা হোসেন মিয়া তাহাকে দিয়া গিয়াছে ইতিমধ্যে সে তাহার পদমর্যাদা হারাইয়া বসিল। প্রথম প্রথম যখন ওরা খাতির করিয়া ভাব জমাইবার চেষ্টা করিয়াছিল তখন একটু দূরত্ব বজায় রাখিয়া চলিলে ভালো হইত। গণেশটা পর্যন্ত ওদের সঙ্গে মিলিয়া তাহার সঙ্গে ইয়ার্কি জুড়িয়া দিয়াছে। কড়া কথা বলিবে নাকি, ভয় দেখাইবে? ওরা অবশ্য চটিয়া যাইবে, কিন্তু তাহাতে কি আসে যায়? স্বয়ং হোসেন মিয়া সে নির্বাচিত প্রতিনিধি, শুধু জোর করিয়া কুবের কিছু বলিতে পারে না। যেটুকু সে বলে সকলে হাসিয়া উড়াইয়া দেয়। নৌকা অগ্রসর হয় মন্থর গতিতে। আমিন বাড়ি পৌঁছতে বিকেল হইয়া গেল। গিরিধারী সাহার দোকানে খবর দেওয়া হইল বটে, কিন্তু সেদিন মাল খালাস করিতে কেহ আসিল না। রাত্রে হোটেলে খাইয়া কুবের নৌকায় শুইয়া রহিল।
শম্ভু ও বগার সঙ্গে শহরে গিয়া গণেশ যে কোথায় রাত কাটাইয়া আসিল, সকালবেলা বারবার জিজ্ঞাসা করিয়াও কিছু জানা গেল না। রহস্য করিয়া তিনজনে তাহারা হাসিতে লাগিল। মনে মনে বড় রাগিয়া গেল কুবের। একই তামাশা জড়িয়াছে গণেশ তার সঙ্গে। আজীবন যে নির্ভরশীল বোকা লোকটা তাহার তোষামত করিয়া আসিয়াছে, সঙ্গদোষে একদিন এসে এমনভাবে বিগড়াইয়া গেল। একটু বেলায় দোকানের লোক আসিয়া মাল লইয়া গেল। কুবের অবিলম্বে নৌকা ছাড়িল। কেতুপুরের কাছাকাছি আসিয়া দূর হইতে দেখিতে পাওয়া গেল ঘাটে হোসেন মিয়ার সবচেয়ে বড় নৌকাটি বাঁধা রহিয়াছে। দেখিয়া কুবেরের মুখ শুকাইয়া গেল। এত দেরি করার জন্য না জানি হোসেন মিয়া তাহাকে কি বলিবে। শম্ভু এবং বগাও হঠাৎ অত্যন্ত বাধ্য ও কর্মঠ হইয়া গেল। ঘাটের কাছে আসিয়া দাঁড় পড়িতে লাগিল ঝপঝপ। গতি বাড়িয়া গেল নৌকার। হোসেন মিয়া নৌকার সামনে বসিয়া তামাক টানিতেছিল। ছৌয়ের মধ্যে জড়সড় হইয়া বসিয়াছিল একটি নগ্ন দেহ বছর 40 বয়সের পুরুষ, দুটি মাঝবয়সী রমণী ও 3টি ছোট ছোট ছেলে মেয়ে। দেখিয়া মনে হয় একটি মুসলমান পরিবার। কবির ওদের চিনতে পারিল না। হোসেন মিয়ার আত্মীয় স্বজন যে নয় সহজেই টের পাওয়া যায়। ময়লা ছেঁড়া কাপড় ওদের পরনে, শীর্ণ দেহে, শুষ্ক মুখে দারিদ্র্যের সুপরিচিত ছাপ। ভয়ে ভয়ে কুবের হোসেন মিয়ার দিকে তাকায়, কিন্তু হোসেন মিয়া এতটুকু বিরক্তির লক্ষণ দেখায় না। দাড়িতে হাত বুলাইয়া একবার শুধু জিজ্ঞাসা করে, মাল খালাস দিস? কুবের রসিদটা তাহার হাতে দেয়। তারপর 1 টাকা 10 আনা ফিরাইয়া দিয়া বলে যে রাহা খরচ বাবদ 1 টাকা 6 আনা লাগিয়াছে, বলিয়া তাড়াতাড়ি হিসাবও সে দখিল করিতে আরম্ভ করে। বেশি নয়, 3টি টাকা হইতে 2 আনা পয়সা মোটে সে চুরি করিয়াছে। তবু বুকের মধ্যে তাহার ঢিপ ঢিপ করিতে থাকে। হোসেন মৃদু মৃদু হাসে, বলে, রও ভাই রও, হিসাব দিবেন পরে। সেদিন ছুটি, পরদিন আবার পাড়ি দিতে হইবে। এবার কাছাকাছি কোথাও নয়, একেবারে সেই চাঁদপুর ছাড়াইয়া মেঘনার মোহনার দিকে। গন্তব্যস্থানটি ঠিক কোথায় হোসেন ভাঙিয়া বলিল না। কুবেরের প্রশ্নে মৃদু মৃদু হাসিয়া জবাব দিল, ব্যস্ততা কিসের, চাঁদপুর গিয়া কুবের নোঙর ফেলুক, ঠিক সময় সেখানে হাজির হইবে হোসেন স্বয়ং। বলিয়া দিবে কোন পথে চলিবে নৌকা, কোথায় গিয়া শেষ হইবে যাত্রা। এবার মাল নয়, মানুষ যাত্রা। হোসেনের নৌকায় যে মুসলমান পরিবারটি আসিয়াছে তাহারা। কুবের ও গণেশ কতদিন বাড়ি ফিরিতে পারিবে না বলা যায় না। বাড়িতে খরচ দিয়ে যাওয়ার জন্য হোসেন 2 জনকে 5টি করিয়া টাকা দিল। বাড়ির পথে গণেশের সঙ্গে কুবেরের কথা বলিল না। বড় সে চটিয়াছে গণেশের উপর। গণেশ সঙ্গে সঙ্গে চলে, এ কথা সে কথা বলে। কুবের নীরব হইয়া থাকে, মুখ ফিরাইয়া চাহিয়াও দেখে না। গণেশের কিনা মোটা বুদ্ধি, কুবের যে রাগিয়াছে এটা সে টের পাইল একেবারে বাড়ির কাছাকাছি গিয়া। টের পাইবা মাত্র সে বিবর্ণ হইয়া বসিল। গোস আকর্ষ নাকি কুবের দা? কুবের বলিল, যা যা বাড়ি যা, বাজে বকস কেন? বলিয়া সে হনহন করিয়া আগাইয়া গেল। গণেশ ক্ষুধার তাড়নায় তখনকার মতো বাড়ি গেল বটে, ভাতটি খাইয়াই সে আবার হাজির হইল কুবেরের বাড়িতে। কুবের কথা কয় না, চাহিয়াও দেখে না। গণেশ ভাবিয়া চিন্তিয়া তামাক সাজিয়া নিজে 2টা টান দিয়া কুবেরের দিকে বাড়াইয়া দিল। বলিল, ধরো কুবের দা। কুবের হুকা গ্রহণ করিল, তবু সে কথা বলিল না। বিপদে পড়িয়া গণেশ প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, কি বা করো কুবের দাই, জামু গিয়া কইলাম আর আমু না। তখন তাহাকে ক্ষমা করিয়া কুবের জিজ্ঞাসা করিল, কাল রাতে ছিলি কই? প্রশ্ন শুনিয়া গণেশ হাসিয়া ফেলিল, ফিসফিস করিয়া বলিল, বাক্য মাইয়া কুবের দা, কি বা গীত কয়।
বলিয়া সে গুনগুন করিয়া গান ধরিল। পীড়িত কইরা জইলা বললাম সই অলসই। কুবের বলিল, দূর দূর লক্ষ্মী সারা, কুচরিত্রের হইছ সই, কেন গেছিলি? গণেশ প্রতিবাদ করিয়া বলিল, কুচরিত্রের কি বা, গীত শুনুন, দোষ নাই। ঠিক বেড়ার আড়ালে মালা বুঝি শুনিতেছিল, ডাকিয়া বলিল, আবার কও গীতখানা, শুনছ মাঝি, আবার কও। কুবের ধমক দিয়া বলিল, চুপ থাক, গীত শুনা কাম নাই। খানিক পরে চাঁদপুর যাত্রার কথা উঠিল। আড়াল ছাড়িয়া হাতের ভরে ঘষিয়া ঘষিয়া মালা একবার আসিল কাছে। মুসলমান পরিবারটি হোসেন মিয়া কোথায় লইয়া যাইবে অনুমান করিতে কাহারও বাকি নাই। কে জানে কোন গ্রাম হইতে ওদের হোসেন সংগ্রহ করিয়াছে। কেহ কুপরামর্শ দিবে ভাবিয়া নৌকা হইতে ওদের সে গ্রামে নামিতে পর্যন্ত দেয় নাই। মানুষটি সহজ নয় হোসেন মিয়া। মরুক তাদের কি, তারা মাঝি, পয়সা দিয়া যে লগি ঠেলিতে বলিবে তাহারই হুকুম মানিয়া নৌকা ভাসাইবে পদ্মায়। মানুষ না মাল কি আছে নৌকায় তাহাদের কি ভাবিবার প্রয়োজন? বিকেলের দিকে গণেশের খোঁজে উল্পি আসিল। বলিল, যুগল আসিয়াছে। কি খবর যুগলের? 7 দিন পরে তাহার বিবাহ। 4 কোটি টাকা পণ নিয়া সোনাখালীর রূপসী কন্যাকে সে ঘরে আনিতেছে। ভালো কথা, আসুক। কুবেরের কি? আশ্বিনে ঝড়ে সব আশা ভরসা তাহার উড়িয়া গিয়াছে। 4 কোটি টাকার ভাগ্যে যদি তাহার থাকিবে, পরের নৌকায় মাছ ধরিয়া লগি ঠেলিয়া সে মরিবে কেন আজীবন? উলুপে আফসোস করিয়া বলে, সে কপাল গফির, 1 বছর সবুর সইল না মেয়ের, ঠ্যাং ভাঙ্গা খোরা হইয়া রইল। কত পাপ করছিল কোন জন্মে কে জানে। কুবের বলিল, কেন যুগেল্লা বিনা মানুষ নাই দাসে? অলুপে একটা অদ্ভুত শব্দ করিয়া বলিল, ক্যাটা নিবে খোরা মাইয়া রে। কুবের ক্রুদ্ধ দৃষ্টিতে উল্পির দিকে চাহিল, কিছু বলিল না। রাত্রে সেদিন হঠাৎ আবার গোপীর হাঁটু ব্যথা করিতে লাগিল। মেয়ে কি সহজে নিষ্কৃতি দেবে সকলকে? ওর কি যে কুক্ষণে জন্ম হইয়াছিল। ভোর ভোর কুবের যখন বাড়ির বাহির হইল, গোপী যাতনায় কাঁদিতেছে। বসিয়া থাকিবার উপায় কুবেরের ছিল না। বেলা হইলে তামাক পাতা আনিয়া গোপীর হাঁটুতে জড়াইয়া বাঁধিয়া দিতে বলিল। পথে গণেশকে হাত দিয়া বিরস চিত্তে সে নদী তীরে গেল। তখনও হোসেন ঘাটে আসে নাই। শম্ভু ও বগা সদ্য ঘুম হইতে উঠিয়া হাই তুলিতেছে। ছইয়ের মধ্যে মুসলমান পরিবারটি তেমনি জড়সড় হইয়া বসিয়া আছে। রাত্রে কি ওরা ঘুমায় নাই? আগাগোড়া চাদর মুড়ি দিয়া আর একজনকে বসিয়া আছে নৌকায়। কাপড়ের পুটুলিটা রাখিতে নৌকায় উঠিয়া কুবের তাহাকে চিনিতে পারিল। আমিনউদ্দি। আমাগুলোকে যাইবা নাকি আমিনউদ্দি ভাই? কুবের জিজ্ঞাসা করিল। হ। মাইয়া কান্দে না? আমিনউদ্দিন সায় দিল। হ, কান্দে। দীর্ঘ পথ পাড়ি দিতে হইবে। নৌকার দড়ি, কাছি, লগি ও দাঁড়গুলি কুবের পরীক্ষা করিয়া দেখিল। তক্তা তুলিয়া ভেতরে কতখানি জল উঠিয়াছে মাপিল। কিছু জ্বালানি কাঠ, তামাক ও নারকেলের ছোবড়া, চাল, ডাল, তেল, নুন, পিতলের 2টা হাঁড়ি, 2টা লোহার কড়াই, কয়েকখানি কাশি কাল সংগ্রহ করিয়া রাখা হইয়াছিল। এ সমস্ত তদারক করিল কুবের। কুবেরের দায়িত্ব কি কম? এত বড় অভিযানে সে পরিচালক। তদারক শেষ করিয়া কুবের আসিয়া একটা বিড়ি ধরাইল। লক্ষ্য করিতে লাগিল ছইয়ের ভেতরের পরিবারটিকে। কি মন মরাই ওদের দেখাইতেছে। সকালবেলায় ম্লান আলোকে, কাহারও মুখে কথা নাই, কি যেন ভাবিতেছে সকলে। ভীত ও স্তব্ধ ছেলে মেয়েগুলো পর্যন্ত এতটুকু সারা নাই জীবনের। গ্রাম ছাড়িয়া, দেশ ছাড়িয়া নিরুদ্দেশে যাত্রার গভীর বিষাদ ওদের আচ্ছন্ন করিয়া দিয়াছে।
খানিক দেখিয়া কুবের পুরুষটিকে জিজ্ঞাসা করিল, নাম কি মিয়া? সে মৃদুস্বরে বলিল, রসুল। বাড়ি কই? মালুর সর। কথা বলিতে তাহার ভালো লাগিতেছে না বুঝিতে পারিয়া কুবের চুপ করিয়া গেল। হোসেন মিয়া আসিতে চারদিক আলো হইয়া উঠিল। ততক্ষণে জেলেপাড়ার অনেকে ঘাটে আসিয়া দাঁড়াইছে। উলুপে আসিয়াছে কলসি কাখে। স্বামীকে বিদায় দিয়া সে কলসি ভরিয়া বাড়ি ফিরিবে। লখা ও চণ্ডী আসিয়াই কুবেরের কাছে একটি করিয়া পয়সা দাবি করিয়াছিল। না পাইয়া তাহারা মুখ গোজ করিয়া আছে। বিদায় নেওয়ার সময় বাপের কাছে এতখানি নিষ্ঠুরতা তাহারা প্রত্যাশা করে নাই। রাসু আসিয়া নৌকায় উঠিয়া বসিয়াছে। এমনিভাবে একদিন সকালবেলা সে ময়নাদ্বীপের উদ্দেশ্যে রওনা হইয়াছিল, কিন্তু সে কথা রাসুর বুঝি আজ মনে নাই। নির্বিকার চিত্তে সে হোসেন মিয়ার নিকট বিড়ি চাহিয়া ধূমপান করে। যাচিয়া কুবেরকে বারবার শোনায় যে কুবেরের চিন্তার কারণ নাই, তাহার অনুপস্থিতিতে সকলের দেখাশোনা সেই করিবে। কবে ফিরবা মাঝি? ঠিক নাই। তা হোক, রাসু যখন গ্রামে রহিল, বাড়ির জন্য কিসের ভাবনা কুবেরের? এবার নৌকা খুলিলেই হয়। কুবেরের পথ খরচের জন্য টাকা দিয়া হোসেন নামিয়া গেল। টাকার পরিমাণটা কুবেরকে অবাক করিয়া দিল। কি দরাজ হাত হোসেন মিয়ার! ভয়ও কুবেরের হইল বই কি। এতগুলো টাকা সামলাইয়া রাখা, হিসাব করিয়া খরচ করা, সে বড় সহজ কর্ম নয়। সবচেয়ে অস্বস্তির কথা, টাকাটা হাতে আসিবা মাত্র তাহার ভাবিতে ইচ্ছে করিতেছে, 3 টাকায় যদি 2 আনা বাঁচানো যায় নিজের জন্য, চেষ্টা করিলে এতগুলো টাকা হইতে না জানি কত বাঁচানো চলে। কাল হইতে এই কথাই সে থাকিয়া থাকিয়া ভাবিতেছিল কত টাকা হোসেন এবার হাতে দিবে। পথ খরচের টাকাটা অন্য কাহারও জিম্মায় হোসেন এবার দিবে কিনা এই আশঙ্কা তাহার ছিল না এমন নয়। আজ টাকাটা পাইয়া সে খানিকটা অভিভূত হইয়া রহিল। এতখানি বিশ্বাস হোসেন মিয়ার তাহার উপরে! হোসেন মিয়ার মতো মানুষকে ফাঁকি দিতে পারিয়াছে ভাবিয়া একটু গর্বও কুবেরের হয়। না, লোকটা সর্বশক্তিমান নয়। কুবের তো জানিত না যে 3 টাকায় 2 আনার বেশি ফাঁকি দেবার সাহস তাহার নাই বলিয়াই হোসেন তাহাকে বিশ্বাস করে। কুবের 5টা টাকা কোনোদিন চুরি করিতে পারিবে না। শুধু সাহসের অভাবে নয়, 2 আনার বেলায় যে বিবেক তাহার চুপ করিয়া থাকে, 5 টাকার বেলায় তাহা গর্জন করিয়া উঠিবে। টাকাগুলি কোমরে বাঁধিয়া কুবের লখা ও চণ্ডীর দিকে চাহিল। তারপর 2টা পয়সা ছুড়িয়া দিল ছেলেদের দিকে। পয়সা 2টা কুড়াইয়া লইয়া 2 জনের চোখের পলকে অদৃশ্য হইয়া গেল। এমন সময় দেখা গেল আলু থালু বেশে একটা মেয়ে ঘাটের দিকে ছুটিয়া আসিতেছে। নৌকার উপর আমিনউদ্দিন চঞ্চল হইয়া উঠিল। হোসেন বলিল, নাও খোলো কুবের। খোটা হইতে নৌকার দড়ি খুলিয়া শম্ভু হাতে ধরিয়া রাখিয়াছিল। সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল। আমিনউদ্দিন মেয়ে তখন ঘাটে একেবারে জলের কিনারে পর্যন্ত আসিয়া দাঁড়াইয়া পড়িল। নৌকা তফাতে সরিয়া গিয়াছে। বাবজান, বাবজান বলিয়া আকুল হইয়া মেয়েটা কাঁদিতে লাগিল। নদীতে বুঝি সে ঝাঁপিয়ে দেয়। উলুপি ছাড়া ঘাটে কোনো স্ত্রীলোক নাই যে ওকে ধরিবে। উলুপি কলসি কাকে জল নিতে আসিয়াছে। আমিনউদ্দিন মেয়েকে তাহার ছুঁইবার উপায় নাই, কিন্তু এখন সে কথা ভাবিবার সময় নয়। সেই মেয়েটাকে জড়াইয়া ধরিয়া রাখিল। আমিনউদ্দিন হাঁকিয়া হাঁকিয়া মেয়েকে বলিতে লাগিল, সে ফিরিয়া আসিবে, 2 দিন পরে নিশ্চয়ই ফিরিয়া আসিবে। মৃদু মৃদু বাতাস বহিতেছিল। শম্ভু ও বগা বাদাম তুলিয়া দিল। তারপর কেতুপুরের ঘাট দূর হইতে সরিয়া অদৃশ্য হইয়া গেল। কুবের আমিনউদ্দির কাছে আসিয়া বলিল, মাইয়ারে কই আসো নাই? আমিনউদ্দিন মাথা নাড়িল। দ্বার বাহিবার প্রয়োজন ছিল না। আস্তে আস্তে বাতাসের জোর বাড়িয়াছে, বাদাম উঠিয়াছে ফুলিয়া। কুবের এবারে নিশ্চিন্ত হইয়া বসিয়া
নিজের রাজ্যপাট ও প্রজাপুঞ্জের দিকে চাহিয়া দেখিতে লাগিল। রাজ্য প্রকাণ্ড, বসিবার শুইবার স্থানাভাব নেই, শুধু প্রজারাই বড় অসুখী। মাঝবয়সী রমণীটি পরিচয় পাইয়া কুবের জানিতে পারিল রাসুলের সে বোন। যাত্রার আগেই মৃদুস্বরে কাঁদিতে আরম্ভ করিয়াছিল। কত গ্রাম তাহারা পার হইয়া আসিয়াছে, এখনো থাকিয়া থাকিয়া সে চোখ মুছিতেছে। বেলা বাড়িতে লাগিল। কুবের সকলকে জলখাবার বন্টন করিয়া দিল। বাড়ি হইতে বাহির হইবার সময় মনটা খারাপ হইয়াছিল, এখন মন্দ লাগিতেছে না। নদীকে সে বড় ভালোবাসে, নদীর বুকে ভাসিয়া চলার মতো সুখ আর নাই। একে একে কতগুলো লঞ্চ, স্টিমার দুই দিক হইতে ঢেউ তুলিয়া আগাইয়া যায়। সম্মুখের বোঝাই নৌকাগুলো পরে পেছনে। কোথাও নদীর একটি ছাড়া তটরেখা নাই, কোথাও অপর তীরের গাছপালা অস্পষ্ট চোখে পড়ে। কাউয়া চেলা পাখিগুলো ক্রমাগত জলে ঝাঁপাইয়া পড়িতেছে। বকেরা এখন একক শিকারী, সন্ধ্যায় ঝাঁক বাঁধিবে। স্টিমার, নৌকা, ভাসমান কচুরিপানা, আকাশের পাখি ও মেঘ ভাসিয়া চলিয়াছে। তীরের দিকে চাহিয়া মনে হয় জলের সীমায় মাটির তীরভূমিও বুঝি লঘু গতিতে চলিয়াছে পেছনে। তবু নদী ছাড়া সবই বাহুল্য। আকাশে রঙিন মেঘ, ভাসমান পাখি, ভাঙন ধরা তীরে শুভ্র কাশ, শ্যামল তনু। নদীর বুকে জীবনের সঞ্চালন, এসব কিছুই যদি না থাকে, শুধু এই বিশাল একাভিমুখী জলস্রোতকে পদ্মার মাঝে ভালোবাসিবে সারা জীবন। মানবী প্রিয়ার যৌবন চলিয়া যায়, পদ্মা তো চিরযৌবনা। বৈচিত্র্য কি তার প্রয়োজন? নতুন পৃথিবী কে খোঁজে, কে চায় পদ্মার রূপের পরিবর্তন? শুধু ভাসিয়া চলাই অতিরিক্ত মোহ। সকালবেলা সুবাতাস ছিল, তারপর বাতাস দিক পরিবর্তন করিল। বিশেষ বিশেষ কিছু অসুবিধা তাহাতে হইল না। দাঁড় টানিতে কোনো কষ্ট নাই, নদীর স্রোতেই নৌকা ঠেলিয়া নিয়া চলিয়াছে। ফিরিবার সময় উজান ঠেলিয়া আসিতে প্রাণ বাহির হইয়া যাইবে বটে, এখন আরামের অন্ত নাই। মধ্যাহ্নে নৌকা ভিড়াইয়া রান্নার আয়োজন করা হইল। 2টি উনান খুঁড়িয়া 2টি হাঁড়িতে চাপানো হইল ভাত। কাছের এক গ্রামে তরি তরকারি মিলিল। নিজেদের জন্য রাধিবার ভাতটা কুবেরের উপরই পড়িয়াছিল। অধূরে রন্ধনরতা রসুলের বোন নছিবনকে দেখিতে দেখিতে কুবেরের মনে মনে একটু আফসোস করিল। ভাবিল, কি ক্ষতি মুসলমানের রান্না খাইলে? ডাঙ্গার গ্রামে যাহারা মাটি ছানিয়া জীবিকা অর্জন করে, তাহাদের ধর্মের পার্থক্য থাক। পদ্মা নদীর মাঝিরা সকলেই একধর্মী। গণেশ, শম্ভু ও বগা সঙ্গে না থাকিলে কুবের তো নিজের জন্য রাঁধিতে বসিত না। খাওয়া দাওয়ার পর আবার নৌকা চলিল। রাত্রি 9টা-10টার সময় একেবারে নদীর কিনারায় সুষুপ্ত একখানি গ্রামের পাশে সেই দিনকার মতো স্থগিত করা হইল যাত্রা। তৃতীয় দিনে অপরাহ্নে পাওয়া গেল পদ্মা ও মেঘনার সঙ্গম। নদী এইখানে সাগরের মতোই পারাপারহীন। সন্ধ্যার দেরি নাই দেখিয়া কুবের সেদিন নৌকা বাঁধিল। এইদিকে সে আগেও আসিয়াছে বটে, কিন্তু নদী ভালো করিয়া চেনা নয়। সন্ধ্যার পর নৌকা চালাইতে সে সাহস করিল না। পরদিন চাঁদপুরে নৌকা ভিড়িল। ভালোই ভালোই এতখানি পথ আসিয়া কুবেরের মনে আনন্দ ধরে না। এবার হোসেন মিয়া আসিয়া পড়িলেই সে সম্পূর্ণ নিশ্চিন্ত হইতে পারে। জাহাজ ঘাটে স্টিমার ভিড়িলে কুবের গিয়া যাত্রীদের অবরোহণ পথটির মুখে দাঁড়াইয়া থাকে। মোট ঘাট লইয়া দেশ বিদেশের কত নরনারী তাহার সামনে দিয়া রেল স্টেশনের দিকে চলিয়া যায়। কুবেরের উৎসুক দৃষ্টি অনুসন্ধান করে হোসেনকে। সমস্ত যাত্রী নামিয়া আসিবার পরেও সে অনেকক্ষণ দাঁড়িয়া থাকে। হোসেন আসিল 3 দিন পরে রাত্রে স্টিমারে। প্রতীক্ষা করিতে করিতে কুবের চঞ্চল হইয়া উঠিয়াছিল। হোসেনকে দেখিবা মাত্র সমস্ত চাঞ্চল্য তাহার অন্তর্হিত হইয়া গেল। নির্ভয় নিশ্চিন্ত রহস্যময় সদানন্দ মানুষটির সাহচর্যের মুহূর্ত সকল উত্তেজনা জুড়াইয়া যায়। কঠিন কর্তব্য সম্পূর্ণ করার গর্ব,
আগামী কর্তব্য সম্পাদনের দুর্ভাবনা কিছুই আর অবশিষ্ট ছিল না। ভালোই ভালোই কুবের চাঁদপুর আসিয়া পৌঁছতে না পারিলেও কিছুই আসিত যাইত না বটে হোসেনের। মৃদু হাসিয়া সে বলিল, দরিয়ায় সুবাইয়া এসে নাও, ভালো করছো কুবের ভাই। হোসেন নৌকায় আসিয়া বসিল, সকলে তাহাকে ঘিরিয়া রহিল। ছইয়ের মধ্যে নছিবন ও রসুলের স্ত্রী ঘোমটার ভেতরে চাহিতে লাগিল। হোসেনকে দেখিয়াই তাহারা ঘোমটা দিয়াছে। মৃদু মৃদু হাসে হোসেন, সকলের কুশল জিজ্ঞাসা করে। দাড়ি মুঠা করিয়া ধরিয়া সকৌতুকে রসুলের 6 বছরের মেয়েটাকে বিবিজান বলিয়া ডাকে। আমিনউদ্দিন মেয়ের খবর জিজ্ঞাসা করিলে বলে, তাহাকে সে বহাল তবিয়তে ঘরের কাজ করিতে দেখিয়া আসিয়াছে। দুশ্মন বলিয়া গাল দিয়া সে নাকি কড়া কথা বলিয়াছে অনেক। আমিনউদ্দিন চোখ ছলছল করে। সে বলে, আল্লাহ জানে মিয়া, আর ফিরা আমুনা ভাবলে মনটা পোড়ায়। হোসেন বলে, ফিরনের মন থাকলে কও মিয়া, এখন জাহাজে তুইলা দে তোমারে কাইল। খুশ না হলি কেন যাবা? আমিনউদ্দিন মাথা নাড়ে। হোসেন বলে, তবে কাইল তোমাগো নিকা শাড়ি। আমিনউদ্দিন বিস্মিত হইয়া বলে, কাইল কেন, ময়না দ্বীপে দিবা 2 মাস বাদ। হোসেন বলে, ময়না দ্বীপে মোল্লা পামু কই? সকলে অভিভূত হইয়া তার কথা শোনে। হোসেনের মুখে ময়নাদ্বীপের কথা কুবের কখনো শোনে নাই। আজ হোসেন বলিতে থাকে, ও দ্বীপটির জন্য তাহার কত দরদ। নিলামে দ্বীপটি কিনিবার পর ওখানে জনপদ বসানোর স্বপ্ন দেখিতেছে সে। জীবনে আর তাহার দ্বিতীয় উদ্দেশ্য নাই, কামনা নাই। 1000 দেড়েক মানুষ চলাফেরা করিতেছে। 1 বিঘা জমিও দ্বীপের কোনোখানে আকর্ষিত নাই। মরিবার আগে এইটুকু শুধু সে দেখিয়া যাইতে চায়। কত অর্থ ও সময় সে ব্যয় করিয়াছে দ্বীপের পেছনে। ময়না দ্বীপের নেশা পাইয়া না বসিলে আজ তো সে বড় লোক। একসঙ্গে তাহার অতগুলো লাভবান ব্যবসা দাঁড়াইয়া গিয়াছে যে ভাবিতে বসিলে আল্লাহর করুণার পরিচয়ে মাথা নত হইয়া আসে। ময়নাদ্বীপ ব্যাপিয়া একদিন মানুষ জীবনের প্রবাহ বহিবে বলিয়া যে কাজ হোসেন হাত দেয়, সেই কাজ খোদাতালা সফল করিয়া দেয়। টাকা না থাকিলে সে পারিবে কেন এই কঠিন কাজ সম্পন্ন করিতে? কি কও রাসুল, নিকা শাড়ি কাইল? রাসুল সাই দিয়া বলে, আমি কি কমু মিয়া, যা মন লয় করেন। হোসেন বলে, বইন কি কয় জি গাও? রসুল ছইয়ের মধ্যে গিয়া খানিক পরামর্শ করিয়া আসে। নাছিবনের মত আছে। আমিনউদ্দিন নিঃশব্দে বসিয়া থাকে। আপন মনে কি যেন সে ভাবিতে থাকে, বন্দরের আলোকমালার দিকে চাহিয়া। কুবের সবিষয়ে হোসেনের প্রত্যেকটি ভাবভঙ্গি লক্ষ্য করে। কি প্রতিভা লোকটার, কি মনের জোর! যেখানে যত ভাঙাচোরা মানুষ পায়, কুড়াইয়া নিয়া জোড়াতালি দিয়া নিজের দ্বীপে রাজ্য স্থাপন করিতেছে। প্রজাবৃত্তির ব্যবস্থার দিকে তাহার সজাগ দৃষ্টি। হোসেনের উদ্দেশ্যই হয়তো তাই। আমিনউদ্দিন মতো জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত, হতাশ, নিরুৎসাহ মানুষগুলোকে আসলে তাহার প্রয়োজন নাই। ওরা তাহার দ্বীপটি যে নবীন নরনারীতে ভরিয়া দেবে, সে তাহাদের প্রতীক্ষা করিয়া আছে। এরই সাথে শেষ হলো 8ম পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আরও জানাবেন আপনাদের পছন্দের বইয়ের নাম। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।